হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলছে। এর আগেও বিভিন্ন ধরনের বড় বড় যুদ্ধ হয়েছে, দুটো বিশ্বযুদ্ধ হয়েছে। তো ওখানে আমি কথা বলবো যুদ্ধের নিষ্ঠুরতা নিয়ে তৈরি করা সেরা 5টি সিনেমা নিয়ে। এক একজন পরিচালক অবশ্য এক এক দৃষ্টিকোণে এক এক ভাবে সেই যুদ্ধের ব্যাপারগুলা বা যুদ্ধের ঘটনাগুলো উপস্থাপনা করে। তো সেই হিসাবে যুদ্ধের উপস্থাপনা ভঙ্গি বা দৃষ্টিকোণ সেগুলো আলাদা হবে, এটাই স্বাভাবিক। এবং আমি যে 5-7 জনের কথা বলতেছি, মূলত আমি 5 জনের কথা বলবো, আর 2 জনের নাম এমনিতে এক্সট্রা বলবো। যেই 5 জনের কথা বলবো, সেই 5 জন পরিচালক তাদের চলচ্চিত্রের মাধ্যমে 5 ভাবে যুদ্ধের ঘটনাগুলো উপস্থাপনা করেছে। প্রথম চলচ্চিত্র হচ্ছে কাম অ্যান্ড সি, যেটি 2019 সালের সিনেমা এবং এটি পরিচালনা করেছেন কানাতেমির বালাগভ। এটার বিষয়বস্তু হচ্ছে যে চেচনিয়ার যুদ্ধে ধর্ষণ এবং নারী নির্যাতনের শিকার যেসব নারী, তাদের মর্মান্তিক গল্প। এবং এটার যে অসহায়ত্বের দিকটা প্রকাশ করেছে, যে এক একজনের যারা ভিকটিম হয় তাদের তো একটা অসহায়ত্বের দিক থাকে, যে এক একজন মানসিকভাবে এক একজন শারীরিকভাবে ভিকটিমের শিকার হয়। ভিকটিম বা অসহায়ত্বের যে দিক এই চলচ্চিত্রের মাধ্যমে উঠে এসেছে, সেটা হচ্ছে যুদ্ধকালীন যে নারীদের যৌন সহিংসতা ও নির্যাতন, সেই দিকটা। আর এই সিনেমার একটি বিশেষত্ব হচ্ছে এটি 47 মিনিটের একটা একটানা শটে নির্মিত সিনেমা। দ্বিতীয় সিনেমা হচ্ছে দ্য পিয়ানিস্ট, যেটি 2002 সালে রিলিজ করা হয়েছিল এবং এটার পরিচালক রোমান পোলানস্কি। এটার বিষয়বস্তু হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়ারশজিতে একজন ইহুদি পিয়ানিস্ট সে কিভাবে তার বেঁচে থাকার লড়াই সংগ্রামটা করেছিল, এবং তখনকার সময়ে যে ইহুদিদের মধ্যে কি পরিমাণ টর্চার করা হতো এবং প্রচুর ইহুদি কিন্তু মারা হয়েছিল সেই যুদ্ধে, সেই ব্যাপারটা উপস্থাপন করা হয়েছে। এবং এখানে মুখ্য চরিত্রটা প্লে করেছেন একজন পিয়ানিস্ট চরিত্র। আর এই সিনেমাতে ভিকটিম বা অসহায়ত্বের দিক হচ্ছে যে একজন শিল্পীর বেঁচে থাকার লড়াই, যুদ্ধের মধ্যেও তার বেঁচে থাকার লড়াই। এবং এই সিনেমাটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটার যে মুখ্য চরিত্র এড্রিয়ান ব্রোডি, তার অসাধারণ অভিনয়। এই সিনেমাটাতে মূলত একজন পিয়ানিস্টের লড়াই দেখানো হলেও এটা কিন্তু একজন ইহুদি পিয়ানিস্টের কথা বলা হয়েছে। এখানে ইহুদিদেরকে একদম ইনোসেন্টের মতন অনেকটা দেখানো হয়েছে। মূলত মানুষ এটার প্রতি অনেক আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করেছিল এই সিনেমাটা রিলিজের পরে, এবং তার দীর্ঘদিন পরে ওটা রেস্ট হয়ে গিয়েছিল এই জন্য যে এটার উপস্থাপনা। কিন্তু এর আগে যে তাদেরকে অত্যাচার করেছিল, এটার কারণ কি ছিল, মানে তারা ইহুদিরা কত নির্মম, সেটা আসলে এরকম দেখানো হয় না। কিন্তু এখানে দেখানো হয়েছে তাদের ইনোসেন্ট ভাব, ইনোসেন্ট দিকটা, কিন্তু তারাও যে নির্মম এটাকে এখানে দেখানো হয় না। বর্তমানে যারা পিয়ানিস্ট সিনেমা দেখবে তারা হয়তো বা এই সিনেমা দেখে আর ওই রকম ফিলটা পাবে না, কারণ হচ্ছে তারাও জানে যে ইহুদিরা আগেও নির্মম ছিল এবং বর্তমানেও কত নির্মম। হিটলার মুসলিম পর্যন্ত এত নির্মমতা মানুষকে দেখায় না যতটুকু বর্তমানে ইসরায়েল দেখাচ্ছে গাজা এবং ইরানের মানুষের প্রতি, বিশেষত গাজার প্রতি। তৃতীয় সিনেমা হচ্ছে সোলস ফর সেল, যেটা 2023 সালে নির্মাণ করা হয়েছিল এবং এটা পরিচালক হচ্ছেন জেমস ফকস। এই সিনেমার বিষয়বস্তু হচ্ছে যে ইউক্রেন যুদ্ধে যে শিশু পাচারের নৃশংসতা সেটা নিয়ে। এবং এই সিনেমার ভিকটিম বা অসহায়ত্বের দিক হচ্ছে যে শিশুদের উপর কী ধরনের নির্যাতন এবং শোষণ বঞ্চনা করা হয় সেই দিকটা। আর এই সিনেমার বিশেষত্ব হচ্ছে এটি বর্তমান প্রেক্ষাপটে, অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলাকালীন সময়ে তৈরি করা একটি সিনেমা। নর্মালি যুদ্ধের ইতিহাস বা যুদ্ধের সিনেমাগুলো কিন্তু যুদ্ধের পরবর্তীতে সময়ে, অর্থাৎ দীর্ঘ 1 দশক 2 দশক বা কয়েক দশক পরে নির্মাণ করা হয়, কিন্তু এখানে এটা যুদ্ধ চলাকালীন সময়েই তৈরি করা হয়েছিল এমন একটি সিনেমা। চতুর্থ সিনেমা হচ্ছে দ্য ডার্কেস্ট আওয়ার, যেটি 2017 সালের সিনেমা, আর এর পরিচালক হচ্ছে জো রাইট। এই সিনেমার বিষয়বস্তু হচ্ছে যে ডোনকার্ক অভিযানে সামরিক এবং বেসামরিক লোকজনের যে মৃত্যু আতঙ্কটা, সেই দিকটা উপস্থাপন করা হয়েছে। আর এই সিনেমার ভিকটিম বা অসহায়ত্বের দিক হচ্ছে যে এইখানে যারা অভিযান পরিচালনা করে সেটা দর্শকদের কাছে দুভাবেই উপস্থাপন করা যেতে পারে, অর্থাৎ দর্শক তার রুচি অনুযায়ী ফিল করতে পারে। সেটা হচ্ছে আপনার যে সৈন্যরা যখন সমুদ্রে গিয়ে অভিযান পরিচালনা করেছিল, তখন তারা দিশেহারা হয়ে তারা মূলত পথ হারিয়ে ফেলে, যে কারণে তারা নিজেরাই কি অসহায়ত্বের মধ্যে পড়ে যায় এবং সবসময় চিন্তায় থাকে, আতঙ্কে থাকে যে কখন মৃত্যু এসে তাদেরকে হানা দেয়, সেটা প্রাকৃতিকভাবেই হোক বা তাদের বিরোধীরা সেই আতঙ্ক তৈরি করে তাদেরকে মারো, এই দিকটাই বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই সিনেমার বিশেষত্ব হচ্ছে হ্যারিস জেকিনসনের অসাধারণ অভিনয়। তিনি এটি খুব
দারুণভাবে এই ব্যাপারগুলো উপস্থাপন করেছে। 5 নম্বর সিনেমার কথা হচ্ছে লাইফ ইজ বিউটিফুল সিনেমা, যেটি 1997 সালে রিলিজ হয়েছে এবং এটি পরিচালনা করেছেন রবার্তো বেনিনি। এই সিনেমার বিষয়বস্তু হচ্ছে যুদ্ধের সময় হলোকাস্ট ক্যাম্পে এক বাবার অর্থাৎ সন্তানকে বাঁচানোর যে চেষ্টা সেটা। আর এই সিনেমার ভিকটিম বা অসহায়তার দিক যেটা হিসেবে উল্লেখ করা হয়েছে সেটা বা উপস্থাপন করা হয়েছে সেটা হচ্ছে যে যুদ্ধের মধ্যে বা যুদ্ধের নিষ্ঠুরতার মধ্যেও মানবিকতার দৃষ্টান্ত বা মানবিকতার গল্প। কারণ হচ্ছে যেখানে একজন আরেকজনকে মেরে ফেলছে, যেখানে একজন মানুষের কোনো মূল্য নাই, মানুষ দেশের জন্য দুই দেশেই মনে করেন যে যুদ্ধ লাগছে, সেই দু দেশের লোকজনই কিন্তু তাদের দেশের জন্য নিজেদের একজন দুইজন মানুষের যে স্যাক্রিফাইস সেটা তারা করে। সেই জায়গায় একজন বাবা হিসেবে একজন সন্তানকে যে বাঁচানোর চেষ্টা, সেটা একটা মানবিকতার গল্প হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে, যদিও সব যুদ্ধে এরকম মানবিকতার গল্প থাকে। আর এই সিনেমার বিশেষত্ব হচ্ছে ট্র্যাজেডি এবং কমেডির একটি অনবদ্য মিশ্রণ, যেটা এই সিনেমাকে দেখাতে ইন্টারেস্ট ফিল করে। এই ছিল 5টা সিনেমা। এর বাইরেও যদি আমি যুদ্ধের পরবর্তী ঘটনা নিয়ে দারুণ দুই একটা সিনেমার নাম বলি, তাহলে একটা সিনেমার নাম বলবো দ্য হান্ট, যেটা 2012 সালে নির্মাণ করা হয়েছিল। এটা হচ্ছে যুদ্ধ পরবর্তী কারণ যে মানুষের ট্রমা, এই যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় সেটার জন্য যে ট্রমা সৃষ্টি হয়, ট্রমার ভিতরে মানুষের অবস্থা কি হয় সেটার উপর ভিত্তি করে তৈরি করা সিনেমা। আরেকটা সিনেমা হচ্ছে ল্যান্ড অফ মাইন, যেটি 2015 সালের সিনেমা। আর এই সিনেমাতে দেখানো হয়েছে যুদ্ধ পরবর্তী যে শিশু শ্রমের নির্মম অবস্থা, নির্মম দশা। এই ছিল কথা। এবং এই সিনেমাগুলো যারা দেখে ফেলেছেন তাদের কেমন লাগলো জানান, আর যারা এখনো দেখেননি তারা যুদ্ধ সিনেমা হিসেবে বা যুদ্ধ পরবর্তী সিনেমা হিসেবে এই সিনেমাগুলো দেখতে পারেন। এবং আপনাদের কেমন লাগলো জানান, এবং সিনেমা সম্পর্কে বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য পেতে, রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।